হ্যাঁ শ্যামলদা, হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি বলুন। অনির্বাণ। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, বলছি যে দাদা, মাঝখানে তো পুজো গেল, আবার কালী পুজো আসছে, তো হ্যাঁ হ্যাঁ ডিএ মামলার রায় তো রিজার্ভ করে রাখা আছে। হ্যাঁ 8 সেপ্টেম্বর লাস্ট শুনানি হয়েছিল। হুম। তো কবে নাগাদ আশা করছেন বেরোবে রায়? দেখুন দেখুন রায় রিজার্ভ আছে। হুম। এবং এই রায়টা তো একটু বিস্তারিত রায় হবে বলে আমাদের হুম। ধারণা। হুম। সেক্ষেত্রে মাননীয় বিচারপতিদের একটু সময় লাগবে। হুম। তা আমরা আশা করছি অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথমের দিকে হুম। মামলার রায় বেরোবে। আচ্ছা, মানে অক্টোবরের শেষ অথবা নভেম্বরের গোড়ার দিকে, তার হ্যাঁ মানে কালী পুজোর পরে আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা গেল 1 নম্বর দাদা। কারণ আমার কাছে বহু আপনার সরকারি কর্মচারী, তারপরে পেনশনার, এরা প্রায় ফোন করছেন যে একটু শ্যামলদার কাছ থেকে জেনে দিন। হ্যাঁ তো এই নিয়ে আপনাকে ফোনটা করা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আচ্ছা আপনারা যে লিখিত পিটিশন জমা দিয়েছিলেন, মানে অ্যাজ ডাইরেক্টেড বাই সিজেআই সুপ্রিম হ্যাঁ কোর্ট, হ্যাঁ হ্যাঁ তো সেখানে তো মামলাকারী আপনারাই তো মূল মামলাকারী। 10 বছর আগে থেকে হ্যাঁ তো আপনি, শ্যামল মিত্র এবং মলয় মুখার্জি, হ্যাঁ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ প্রথম শুরু করেন হ্যাঁ মামলা। তো যাই হোক, তো তারপরে তো অনেক সংগঠন এসছে, আরো 2-1টা সংগঠন যুক্ত হয়েছে হ্যাঁ পরবর্তীকালে। তো আমি বলছি, একটি সংগঠন থেকে লিখিত পিটিশনে যে দাবিগুলো করা হয়েছে, হুম, যে যেমন ধরুন আপনার এই যে বকেয়া যে ডিএ, সেটা 10% ইন্টারেস্টে দিতে হবে। হ্যাঁ সেন্ট্রাল হারে ডিএ, এই হুম, সেন্ট্রাল হারে আপনার হাউস রেন্ট, হ্যাঁ মেডিকেল ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ। তো আপনারা কেন জমা দিলেন না? আপনারা কেন এই ডিমান্ডগুলো করলেন না? তা আপনি লক্ষ্য করেছেন যে সুপ্রিম কোর্টে যখন জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চে মূল মামলার শুনানি শুরু হলো, হুম। এবং যখন কর্মীপক্ষের হয়ে আমাদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে উঠলেন, হুম। তখন জাস্টিস কারোল একটা কথা বলেছিলেন, মিস্টার ইট ইজ ইউর ভট্টাচার্য, বেবি। ইট ইজ ইউর বেবি, হুম। হুম। ইউ নো বেটার, উই আর উইথ ইউর বেবি। হুম। এখন হুম। কথাটা তো এমনি এমনি বলেননি। ঠিক। কার্যত এখন যে মামলার সঙ্গে যে আইনজীবীরা যুক্ত আছেন বিভিন্ন হুম। সংগঠন, হুম। তার মধ্যে একমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস, হুম। তারা একেবারে স্যাট, হাইকোর্ট থেকে শুরু করে একদম মামলার হুম। প্রায় প্রথম থেকে একদম। সুপ্রিম কোর্টের শেষ দিন পর্যন্ত আছেন। হুম। এবং আজ পর্যন্ত কোনো শুনানিতে তারা গরহাজির ছিলেন না। হুম। 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 আর আমাদের সুপ্রিম কোর্টের যে আইনজীবী রহিম রহুম, শেখর কুমার এবং আলী রহিম, তারাও হুম। কিন্তু সুপ্রিম কোর্টে যে 28 দিন শুনানি হয়েছে, হুম। সেই 28 দিনের প্রত্যেক দিন তারা ছিলেন। ঠিক। যদিও রহিম রহুম স্যাট বা হাইকোর্টে ছিলেন না। হুম। ফলে বিকাশবাবু মামলাটার মানে একদম পুঙ্খানুপুঙ্খ মানে আদ্যপ্রান্ত জানেন। হুম। হুম। এবার মূল বিষয় হচ্ছে যে আমরা, ওরা 107 পাতার সাবমিশন দিয়েছে, হুম। তাতে খুব পরিকল্পিতভাবেই প্রচুর প্ররোচনা ছিল। হুম। এখন কর্মচারীদের প্রত্যাশা, হুম। সংগঠনের দাবি, হুম। আর আদালতে কোন বিষয়টা আদালত গ্রাহ্য বিচার্য বিষয় হিসেবে গণ্য হবে, হুম। এইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। ঠিক। আমরা যে কোনো দাবি, হুম। সেটা যত যুক্তি, যেমন ধরুন এই যে আপনি বললেন যে ওই বকেয়া ডিএর উপর 10 হুম। শতাংশ সুদ দেওয়ার দাবি অত্যন্ত যুক্তিপূর্ণ দাবি। হুম। তারপরে ধরুন কেন্দ্রীয় হারে হাউস রেন্ট অ্যালাউন্স, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, হুম। এডুকেশন দিয়ে। হুম। অ্যালাউন্স, হুম। এগুলো নিঃসন্দেহে হুম। যথার্থ দাবি। হুম। এবং 48 মাসের যে বকেয়া ষষ্ঠ বেতন কমিশনের হুম। বর্ধিত বেতনের যে বকেয়া, যেটা রাজ্য সরকার হুম। মেরে দিয়েছেন, সেটা দেওয়া, যা যুক্তিসঙ্গত দাবি। হুম। তারপরে রোপা 2019-এ ডিএ, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস উল্লেখ নেই। ইন্ডেক্স মেনে ডিএর উল্লেখ, একদম যুক্তিসঙ্গত দাবি। হুম। এবং আমাদের সংগঠনেরও এগুলো দাবি, হুম। কর্মচারীদের এগুলো দাবি এবং প্রত্যাশা। হুম। কিন্তু আপনি যদি সংবিধানের 309 নম্বর ধারাটা পড়েন, হুম। তাহলে আপনি দেখবেন, যে কোনো গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। হুম। সেখানে দেখবেন, সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের হুম। নিয়োগ, তাদের সার্ভিস কন্ডিশন, হুম। চাকুরি শর্ত, হুম। বেতন ভাতা পেনশন ইত্যাদি ক্ষেত্রে হুম। সমস্ত ক্ষমতাটা কিন্তু দেয়া হয়েছে কেন্দ্রের ক্ষেত্রে সংসদকে, এবং হুম। রাজ্যের কর্মচারীদের ক্ষেত্রে রাজ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা হুম। বিধানসভাকে। হুম। অর্থাৎ বাংলা কথায়
কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু এই সংক্রান্ত রুলস জারি করার একমাত্র অধিকারী, এবং আদালতে সেইগুলোই বিচার্য হয় বা বিচার্য হিসেবে আদালত গ্রহণ করে যেগুলো এই 309 নম্বর ধারার অধীনে রাজ্য সরকার রুলস জারি করেছে। এবং এই যে রূপা 2009 নিয়ে যে আমরা মামলাটা করতে পেরেছি, এটা করতে পেরেছি তার কারণ পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত যিনি অত্যন্ত সুনির্দিষ্টভাবে রূপা 2009-এ এই কথাগুলো লিপিবদ্ধ করে গিয়েছিলেন, এবং এটাকে একটা যেহেতু 309 নম্বর ধারার অধীনে এই রূপা 2009 তৈরি হয়েছে, সেই জন্য একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট হয়েছে, সেই জন্য আমরা মামলা করতে পেরেছি। আচ্ছা, যদি ডক্টর দাশগুপ্ত ওই প্রভিশনটা না রেখে যেতেন রূপাতে, তাহলে কিন্তু এই বিষয়টা বিচার্য হিসেবে আদালত গ্রহণ করতো না। সে কারণে আমরা, এবং যে প্ররোচনাগুলো সরকার তো প্ররোচনা দেবে, যেমন হাইকোর্টে বা স্যাটে আপনারা যদি মামলার গতি প্রকৃতি খেয়াল করেন, সওয়াল জবাব দেখবেন সেখানে সরকার পক্ষের এজি কিশোর দত্ত বারবার একটা ইস্যু তুলেছেন যে কেন্দ্রীয় সরকারকে আর্থিক দায় নিতে হবে। তা স্বাভাবিকভাবে উনি চেয়েছিলেন যে কেন্দ্রকে আর্থিক দায় নিতে হবে বলা মানে এইটা যদি মামলার মধ্যে ঢুকে যায় তাহলে কেন্দ্রীয় সরকারকে পার্টি করতে হবে এবং এই বিষয়টা নিয়ে দীর্ঘ শুনানি হবে। মূল যে মামলার যে শুনানি সেইটা কিন্তু হবে না। তা আমরা সে ফাঁদে পা দিইনি, সেটা যে প্ররোচনা আমরা বুঝেছি। আমাদের আইনজীবীরা সে পূর্বতন সর্দার আমজাদ আলী বলুন বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যই বলুন, একটাই শব্দ বলেছেন যে এটি এই মামলার পিটিশনের সঙ্গে প্রাসঙ্গিক নয়, অর্থাৎ আমরা ওই প্ররোচনাটায় পা দিইনি। আবার সুপ্রিম কোর্টেও কিন্তু সরকার পক্ষ প্ররোচনা রেখেছিলেন যে 28টা রাজ্য সরকারকে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তা আমাদের বিকাশবাবু কিন্তু একবারও ওই কেন করতে হবে, কেন ওরা এসবের মধ্যে যাননি, শুধু বলেছেন যে না, আমরা তো বলছি যে সংবিধানের 309 নম্বর ধারায় রাজ্য সরকারকে অধিকার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অন্য রাজ্য সরকার কেন্দ্র সরকার কি করছে আমাদের দেখার দরকার নেই। এবং এই 107 নম্বর পাতার পিটিশনেও কিন্তু সরকার পক্ষ অত্যন্ত সুচতুরভাবে বিভিন্ন প্ররোচনা দিয়ে গেছেন যাতে সেই সব বিষয়ের উত্তর আমরা আমাদের রিটেন পিটিশনে দিই। এবং দিলেই কি হতো যে সেইগুলো নিয়ে সরকার শুধু রিটেন পিটিশনে দিয়ে দিলাম আর সব মাননীয় বিচারপতিরা রায় দিয়ে দিলেন, এটা তো হবে না। রিটেন পিটিশনে যদি কোনো নতুন বিষয় দিই সেটা কিন্তু মাননীয় বিচারপতিরা আবার তার শুনানি করবেন। আবার শুনানি না করে শুধু রিটেন পিটিশনে আমরা লিখে দিলাম আর তার উপর রায় দিয়ে দিলেন, এরকমটা তো হবে না। না, ঠিক। এক্ষেত্রে কর্মচারীদের যে প্রত্যাশা আর আদালতে বিচার্য হিসেবে কোনটা গৃহীত হবে কোনটা হবে না, এর যে ভারসাম্য, এটা আমাদের করতে হয়েছে এবং এই জায়গাটা আমাদের পেশাদারিত্বের সঙ্গেই করতে হয়েছে। আচ্ছা, আমি আপনাকে এই ব্যাপারে একটু শেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে নিশ্চিতভাবেই আপনাদের পক্ষে বিকাশ বাবু, তারপরে ফিরদৌস শামীম বা সুপ্রিম কোর্টের রউফ রহিম সহ যারা ছিলেন প্রত্যেকেই বিষয়টাকে অত্যন্ত মিশন হিসাবে দেখেছেন এবং তারা বুদ্ধিমত্তার সঙ্গে শেষ অবধি লড়ে গেছেন, পিটিশন দিয়েছেন। আমি বলতে চাইছি যে তাহলে যে সংগঠনটি এই সমস্ত দাবি করে বসলেন রিটেন পিটিশনে, সেখানকার যারা আইনজীবী ছিলেন তারাও তো প্রখ্যাত, তাহলে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে আপনার মনে হয়? না না, আমরা সেরকম মনে করছি না। বিষয়টা একদমই, ধরুন যে আইনজীবী এই রিটেন নোট দিয়েছেন সেই আইনজীবী হয়তো তার যে অভিজ্ঞতা, তার যে মেধা, তার যে বুদ্ধিবৃত্তি এবং তার যে মনন, সেই অনুসারে তিনি মনে করেছেন যে না, যেহেতু কমপ্লিট জাজমেন্ট আদালত দিতে চাইছে, আদালত শুধু এসএলপিটা অ্যাডমিশন করবেন না খারিজ করবেন এই ইস্যুতে শুনানি করছেন না, তখন এই সুযোগে যদি কর্মচারীদের প্রত্যাশাটা পূরণ করে নেওয়া যায় সেই চেষ্টাটা করেছেন। এর মধ্যে আন্তরিকতা আছে কিন্তু কোনো রকম বদ উদ্দেশ্য নেই। কিন্তু আমরা যেহেতু মূল মামলাকারী সংগঠন, আমাদের সব সময় মাথায় রাখতে হয়েছে যে আমরা এমন কিছু করব না কর্মী প্রত্যাশার চাপের কাছে নতি স্বীকার করে যাতে মামলাটায় কোনো রকম জটিলতা সৃষ্টি হয় বা মামলাটার যে মূল উদ্দেশ্য এই তিনটে বিষয়ে রায় বার করে আনা হয়। হ্যাঁ, এবং খেয়াল করবেন আমরা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর আমরা কেন এত জোর দিচ্ছি সেই 60 থেকে শুরু করে আজ পর্যন্ত,
হুম, যে কখন কোন সরকার আসবে, শাসক দলে কোন শাসক দল আসবেন আমরা জানি না। হুম, এবং এই শাসক দল যেমন কর্মী বিদ্বেষী, হুম, এর পরে যে শাসক দল আসবে, হুম, গণতন্ত্রে তো শাসক দলের পরিবর্তন হয়। হুম, এর পরে যে শাসক দল আসবে বা তারপরে যে শাসক দল আসবে, হুম, তারা যে আরো কর্মী বিদ্বেষী, আরো বেশি কর্মী বিদ্বেষী হবে না, তার তো কোনো গ্যারেন্টি নেই। ঠিক ঠিক। সেক্ষেত্রে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা মান্যতা পেয়ে গেলে, হুম, ইরেসপেক্টিভ অফ পে কমিশন, ইরেসপেক্টিভ অফ রোপা, অর্থাৎ সরকারের আর কোনো ভূমিকা থাকছে না, একদম। পরবর্তী শাসক দল বা এই শাসক দলের কোনো ভূমিকা থাকছে না, হুম, সেখানে কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা দিতেই হবে। হুম, হুম। তাতে কর্মচারীরা নিশ্চিন্ত থাকতে পারবে হ্যাঁ, আগামী দিনে। আপনাকে অনেক ধন্যবাদ শ্যামলদা। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। হুম।